যেমন ভালো আমরা ফুচকা বানাই, তেমন ভালো আমরা ফুটবল খেলবো, তেমনি ভালো আমরা খেলবো। হানা খেলছে, কোতদিবর খেলছে, এইটুকুনি দেশ আমরা এখনো খেলছি না। এটাই প্রশ্ন আমাদের। না, আপনি ভূতে ভয় পান না, খ্রিস্টান ভূতে কিন্তু আপনি ভয় পান। একদম মন থেকে কারোরই ফ্যান হতে পারি, এই প্রশ্ন আমাদের রোজ করে যেতে হবে শুধু ওয়ার্ল্ড কাপের সময় হলে। ফসফোরো, ফসফোরো। আজকের দেশ স্পেন। ফুটবল, ফিল্ম আর আমি কিউ। কেন কথা বলছি এসব নিয়ে? কারণ হচ্ছে ফুটবল আর ফিল্ম দুটোই সফট পাওয়ার। সফট পাওয়ার একটা দেশের খুব বড় একটা উৎপাদন। এই ব্যাপারে আমরা অনেক এগিয়েছিলাম, এখন আমরা আবার একটু পিছিয়ে পড়েছি। এই সিরিজটা দিয়ে আমি ভাবতে চাইছি, আপনাদেরও ভাবাতে চাইছি যে বিভিন্ন দেশ কিভাবে ফুটবল আর ফিল্ম ইউজ করে তাদের দেশের কালচার, তাদের দেশের ঐতিহ্য, তাদের দেশের ফিউচার, এগুলোকে কিভাবে ম্যাপ করে এবং কিভাবে একটা দেশের পরিচিতি বাড়াতে গেলে এই দুটো জিনিস, ফুটবল আর ফিল্ম, বিরাটভাবে হেল্প করে তাদের। আজকের দেশ স্পেন। স্প্যানিশ ফুটবল, এই ব্যাপারটা তো সবার জানাই আছে। প্রায় বলা যায় ক্যাপিটাল অফ ফুটবল স্পেন। কারণ পৃথিবীর সবচেয়ে বড় দুটো ক্লাব, বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ, দুটোই স্পেনের। আরো অনেক ক্লাব আছে, লা লিগা বলে একটা লিগ আছে, আপনারা সবাই জানেন, অনেকে দেখেন। বেশ 15 বছর আগে স্প্যানিশ টিম বিরাট বিরাট মানে হেভি কাজ করছিল, কিন্তু মধ্যখানে তারা একটু থিতিয়ে পড়ে। আবার কিছুদিন আগে একটা নতুন প্রজন্ম এসছে, ইয়াং সব প্লেয়ার, তাতে সবাই খুব উত্তেজিত। মানে স্পেন তো উত্তেজিত বটেই, আমরাও উত্তেজিত। যেই লামিন ইয়ামালের পায়ে বলটা যায়, একটা অন্যরকম একটা টিলিং হয়, কিন্তু এটা কিন্তু অনেকেই ফিল করেছে। এবারে হয়তো এটা কিছুই হবে না, হয়তো সে মেসি হয়ে উঠতে পারবে না, কিন্তু যেহেতু সে মেসির কোল থেকেই নেমেছে, তাই হয়তো হতেও পারে এই বছরই হয়তো হবে, আমরা হয়তো কদিন পরেই দেখতে পাবো। তো ভালো ফুটবলার স্পেন প্রচুর করেছে, হাভি এবং ইনিয়েস্তা, ক্যাসিয়াস। আমি আমি যদিও জীবনে কিছুই ভালো করে করতে পারিনি, যেমন ফুটবলটা চেয়েছিলাম খেলতে, কিন্তু হয়ে ওঠেনি। মানে আমি ছিলাম গোলকিপার ধরুন, তাই আমার গোলকিপারদের চিরকালই খুব পছন্দ, কিন্তু পেনাল্টি শুট আউট হলে আমাকে বসিয়ে দিত। বুঝতে পারছেন? মানে অসভ্যতার একটা লিমিট আছে। ঠিক আছে, যাই হোক, এসব মেনে নিয়েই আমি এগিয়ে গেছি জীবনে। কিন্তু ক্যাসিয়াস সাংঘাতিক গোলকিপার। লাস্ট যখন স্পেন বিশ্বকাপ জেতে, সেই সময় ক্যাসিয়াসের একটা বিরাট ভূমিকা ছিল। আজকে এখন দেখা যাচ্ছে যে ওদের টিমটা খুবই ভালোভাবে পয়েজ, খুবই ভালোভাবে ব্যালেন্সড। কোচের সাথে সম্পর্ক, এটা নিয়ে একটা বিরাট আগে টেনশন ছিল। এইসব দেশে কোচের সাথে কারোর মানে মন মানে না টাইপের একটা ব্যাপার হয়ে যায়। চিরকাল একটা এই গরম মেজাজে লোকজন, স্প্যানিশ এসব বলে আর কি, স্প্যানিশ লোকেরা গরম মেজাজে। যাকে স্প্যানিশের মেজাজের মধ্যে ঢুকবো না, কারণ ওই জায়গাটা একটু ট্রাবলসাম। স্পেনের ইতিহাসে কিন্তু বেশ কিছু এদিক ওদিকও আছে বটে, সেদিকে যাচ্ছি না আজকে। কিন্তু সেই সব ইতিহাস, সেই ঐতিহ্য আজকে এসে কিভাবে স্পেন তার ফুটবলে প্রয়োগ করছে আর তার ফিল্মে প্রয়োগ করছে, সেটা নিয়ে কথা বলা যায়। ঠিক ওই সময়তেই, মানে 2007 থেকে 10-এর মধ্যে স্পেনের একটা দারুণ সময় চলছিল দুটো জিনিসে। যেমন ফুটবলে জিতলো, ইউরো জিতলো, ওয়ার্ল্ড কাপ জিতলো, আবার ইউরো জিতলো। কারেক্ট। তো ব্যাক টু ব্যাক ফুটবলে জিতছে দুর্ধর্ষ সব প্লেয়ার। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ দুটো টিমই মানে বিশ্বের সবচেয়ে উঁচু পর্যায়ে চলে গেছে, লা লিগাতে প্রচুর টাকা এসছে। এর মধ্যেই দেখা যাচ্ছে স্প্যানিশ সিনেমাও ওয়ার্ল্ড সিনেমাতে বিরাট একটা জায়গা করে নিয়েছে। বহুদিন আগে থেকেই সেটা শুরু হয়েছে প্রসেসটা, আলমোদোভার ধাক্কা ফাক্কা দিয়ে ফাইনালি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে স্প্যানিশ জনরার ফিল্ম জাপান, কোরিয়ার পরে
স্প্যানিশ জনার ফিল্ম সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে। এইটার ঠিক করে এটাকে বুঝতে গেলে যেখানে যেতে হবে সেই জায়গাটার নাম হচ্ছে সিটজেস। সিটজেস স্পেনের একটা ছোট্ট শহর, মানে শহরও বলা যায় না, যেমন গোয়ার গ্রামে থাকি আমি, ওরকমই একটা গ্রাম টাইপের একটা জায়গা, খুব বেশি লোক থাকে না। বছরে কিছুটা কয়েকটা সপ্তাহ ওখানে কিছু না কিছু হয়, কারণ ওই জায়গাটাই একটা ফেস্টিভ্যাল টাউন, ভেরি স্মল ফেস্টিভ্যাল টাউন, যেখানে আদারওয়াইজ গ্রাম চলে, লোকে মাছ ফাছ ধরে, টুরিস্ট হয়তো যায়, কিন্তু মেনলি লোকজন যায় যখন ওদের সিটজাস ফিল্ম ফেস্টিভ্যালটা হয়। আরো কিছু ফেস্টিভ্যালসও হয়, মিউজিক ফেস্টিভ্যাল হয়, কিন্তু সিটজাস ফিল্ম ফেস্টিভ্যাল এটা হচ্ছে একটা ফ্যান্টাস্টিক ফেস্ট। অর্থাৎ এই যে আপনারা হয়তো জানেন যে বিশ্ববন্দিত যে সিনেমাগুলো, যেগুলো আর কি ওয়ার্ল্ড সিনেমা বলে খ্যাত, সেগুলো কি করে খ্যাত হয়? তখনই হয় যখন সে একটা এ লিস্ট ফেস্টিভ্যালে ওপেন করছে। তার মানে ক্যান, বার্লিন, টরন্টো, সানড্যান্স, এর পরের লেভেলে রোম, লন্ডন, রটারড্যাম, ভেনিস, প্রচুর ফেস্টিভ্যাল, কিন্তু প্রিমিয়াম ফেস্টিভ্যাল কম। এই প্রিমিয়াম ফেস্টিভ্যালে যখন একটা সিনেমা ভালো করে অ্যাপ্রিসিয়েটেড হয়, তখন সেটা ওয়ার্ল্ড সিনেমা হিসেবে কোয়ালিফাই করতে পারে। এইবারে 2000 সালের পরে কি হলো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস ঘটলো। আপনারা জানেন যে চিরকালই হরর কিংবা ফ্যান্টাসি, সাইফাই, এগুলো সারাক্ষণই এই নিয়ে সিনেমা হয়ে থাকে, এবং এগুলো ঠিক পিওর কমার্শিয়াল স্ট্যান্ডে যায় না। 90s থেকে একটা ফেস্টিভ্যালের চল শুরু হলো, যেটাকে বলা হচ্ছে ফ্যান্টাস্টিক ফেস্ট। প্রথম বোধহয় অস্টিনে শুরু হয়, তারপরে দেখা যায় মন্ট্রিয়লে, তারপরে দেখা যায় কোরিয়াতে বিফান বলে, এছাড়াও আরো কিছু ফ্যান্টাস্টিক ফেস্ট আছে, স্ক্রিম ফেস্ট আছে, কিন্তু সবার ওপরে হচ্ছে সিটজেস। এবারে অদ্ভুতভাবে সিটজেসে আমি গেছি, এবং গিয়ে বাবার সাথেও দেখা করেছি। সে গল্প অন্য অন্য জায়গায় বলা আছে, দরকার হলে আবার বলবো। কিন্তু মেন যে জিনিসটা দেখার সেটা হচ্ছে যে আমি গেছি সিটজেসে লুডো দেখাতে, ঠিক আছে? এবার লুডো কম্পিটিশন সেকশনে চল, প্রসপেক্টাস মানে ব্রোশরটা যখন পেলাম হাতে ওখানে গিয়ে, তখন দেখছি শোটা হবে রাত্রি 1:30টার সময়। আমি বুঝলাম আমার শেষ, মানে ওই সিনেমা কেউ দেখবে না, 1:30টার সময় কে থাকবে, কারণ সিটজেসে কেউ থাকে না, থাকে বিভিন্ন শহরে। সেই শহরে কাজকর্ম করে তারা সন্ধেবেলা ট্রেনে করে, গাড়ি করে, নৌকো করে, কিছু একটা করে সিটজেসে আসে, এসে সিনেমা দেখে, বাড়ি যায়, আবার সকালে অফিস যায়। এটা কিন্তু উইকডে। তো আমার কবে একটা ওয়েডনেসডে রাত্রি 1:30টার সময় ফিল্ম শো দিয়েছে, বুঝতে পারছেন? এর থেকে খারাপ শো হতে পারে না আমার মনে হচ্ছে। তার উপরে দেখছি ডাবল বিলিং, অর্থাৎ একই শোতে দুটো সিনেমা দেখাবে, ঠিক আছে? একটা টিকিট কাটলে দুটো সিনেমা দেখবে লোকে, এবং পুরো দৈর্ঘ্য হচ্ছে প্রায় 4 ঘন্টার মতো। আমি বুঝলাম এটা খুবই খারাপ সিন। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে 1200 লোক, 1200 লোক একটা হলে, হ্যাঁ, হাউসফুল, কেউ কোথাও গেল না, 4টে অবধি লোকে বসে দেখলো, দেখে তারপরে বাড়ি গেল, আবার সকালে অফিস গেল, আবার সে 6টার সময় চলে এসছে, 7টার থেকে সিনেমা শুরু হবে বলে। এই হচ্ছে সিটজেস। আর সেই সিটজেসের কথা আমি শুনি যে সিনেমা দেখে, সেটা হচ্ছে রেক, REC, রেক মানে রেকর্ড। তো ওই সময় এটা হচ্ছে 2007-এর সিনেমা, ডিরেক্ট করেছিলেন পাকো প্লাজা আর জমে বালাগেরো বলে দুজন ডিরেক্টর। এরা এরপরে 3টে আরো রেক করেন, অর্থাৎ রেকের ফ্র্যাঞ্চাইজি 4টে সিনেমা আছে, কিন্তু প্রথম সিনেমাটা 2007-এ বেরিয়েছে। তখন ওই সময় আমি একদম এই ভাবের তুঙ্গে আছি, বুঝলেন? যেখানে যা বেরোচ্ছে কিছু না কিছু ভাবে আমার কাছে চলে আসছে, ইদার টরেন্টে কিংবা ডিভিডিতে, খুব খারাপ অবস্থা হলে সিডিতে। বিভিন্ন সাপ্লাই চেন ফিক্স করা আছে, যারা এইসব সিনেমা সাপ্লাই দেবে, আমাদের বন্ধুরা যারা বিদেশে থাকে কিংবা যারা বিদেশে যাচ্ছে। আমি তখনও অত বিদেশে যাই ফাই না। আমার ধারণা রিলিজ হওয়ার কিছু মাসের মধ্যেই আমরা দেখেছি, এবং আমরা বলছি যে তখন আমরা অরজয়েন্টে সবাই মিলে সিনেমা দেখতাম এই সিনেমাগুলো। হ্যাঁ, সবাই হরর ফিল্ম ফ্রিক ছিল। বেশিরভাগ সিনেমাতে যেটা হতো,
সাবটাইটেল গুলো ভুল থাকে। এটা আজকের দিনে অনেকেই বুঝতে পারবেন না, কিন্তু ওই সময় এই সিনেমাগুলো, স্প্যানিশ সিনেমা একটা, সেটা ইংরেজি সাবটাইটেল দিয়ে সেটা এসছে হয়তো তাইপেইতে কেউ একজন কোনো এক গোবিন্দবাবু উনি বসে ওটাকে ট্রান্সলেট করেছে, করে ওখানে লাগিয়ে দিয়েছেন। এবার ওনার যা মানে ইংরেজির জ্ঞান, এবং তারপরে সেটা স্প্যানিশ থেকে ইংরেজি করছেন উনি, একজন তাইওয়ানিজ মানুষ। তো বুঝতেই পারছেন কোথায় যাচ্ছে ব্যাপারটা। ওটা অনেকটাই বুঝে নিতে হতো আমাদের। এইভাবে একটা ডিভিডি বাজে প্রিন্টে আমি প্রথম রেক দেখি। ভাবতে পারবেন না, তার আগে ব্লেয়ার উইচ প্রজেক্ট হয়ে গেছে। সুতরাং এই ফাউন্ড ফুটেজ এটা একটা জনার, অর্থাৎ একটা ক্যামেরা খুঁজে পাওয়া যাচ্ছে, এই ক্যামেরাটা যখন চালানো হচ্ছে, চালিয়ে দেখা যাচ্ছে যে যারা চালিয়েছিল তারা তো নেই, বোঝাই যাচ্ছে যে কারা তাদের মেরেছে আর কি, সেইটা ওই ক্যাসেটটা দেখে বোঝা যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি দেখে ফেলি তাহলে আমার কি হবে? ক্যামেরাটাও ধরে ফেলেছি, ওটাও দেখে ফেলেছি, তাহলে আমার কাছে এলো কি করে? এই এই যে ফাউন্ড ফুটেজের মজাটা, এটা নিয়ে বহু বহু ফিল্ম হয়েছে, দারুণ দারুণ সিনেমা হয়েছে। তার অন্যতম সিনেমা ছিল ব্লেয়ার উইচ প্রজেক্ট, কিন্তু তার পরের প্যারাডাইম শিফটটা করলো হচ্ছে রেক। অনেকে বলবেন প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফাউন্ড ফুটেজ ফিল্ম, ভেরি গুড, ইয়েস, অ্যাবসলিউটলি, খুব খাজা ছবি, কিছু মনে করবেন না। আমেরিকানরা এগুলো সব বানাতে পারে না। সত্যিকারের হরর দেখতে গেলে আপনাকে স্প্যানিশ হরর দেখতে হবে, জাপানিজ হরর দেখতে হবে, সার্বিয়ান হরর দেখতে হবে, রোমেনিয়ান হরর দেখতে হবে। হ্যাঁ, জার্মানরাও কাছাকাছি আসতে পারে না, বুঝতে পারছেন? হরর একটা এদিক ওদিক না, ডিপ একটা ইতিহাস থাকতে হবে, শয়তানকে নিজের ভাই বলে চিনতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আমাদের ভয় পেতে হলে একটা অ্যাবসলিউট হরর ইভিল দরকার। আমরা না ওইভাবে ভয় পাই না। না, আপনি ভূতে ভয় পান না। খ্রিশ্চান ভূতে কিন্তু আপনি ভয় পাবেন। কেন ভাবেন? কারণ খ্রিশ্চান ভূতে শয়তান একদম বলে দিচ্ছে এইটা হচ্ছে শয়তান, এরকম হয়, ফুল ইভিল। আমাদের এখানে হচ্ছে ব্রহ্মদত্তী, তার যদি বোরিং লাগে সে তো আপনাকে কিছু করবেই না। হ্যাঁ, আলাদা করে তার কোনো টেন্ডেন্সি নেই যে শয়তানি করবে বলেই শয়তান বসে আছে। আমাদের অনেক রকম শয়তান আছে, ঠিক যেমন স্পেনে আছে, ঠিক যেমন কোরিয়া, চায়না, এই যে আমাদের এই যে হিসপ্যানিক এশিয়ান রুট যেগুলো, সেখানে তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের যে জায়গাটা, এইটা খুব ডিপ। এবং এই ডিপ জিনিসটা সবাই বিশ্বাসও করে আবার অবিশ্বাসও করে। এই একটা অদ্ভুত মজাদার গ্রে জোন আছে যেইখানে এই খেলাটা খেলা যায়। তো এবং রেক সেটা বীভৎসভাবে খেলল। Señora. Lo tienes. Lo tengo. Es que están muy mal. রেকের মেন আইডিয়াটা হচ্ছে কন্টেইনমেন্ট। একটা বিল্ডিং, সেখানে আমি ঢুকে পড়লাম, ঢুকে পড়ে বিল্ডিংটা আবার সিল অফ করে দিয়েছে। এইটা প্রথমবার রেখে দেখালো, বিল্ডিং সিল অফ করে দিয়েছে, আমি আর বেরোতে পারছি না। কেন করেছে? অবভিয়াসলি ভেতরে মাল আছে। হ্যাঁ, আমাকে ঢুকিয়ে দিয়েছে। আমি কে? আমি একজন ফায়ার ফাইটার, কিংবা আমি একটা পুলিশ, কিংবা আমি একটা র্যান্ডম লোক। এরকম কিছু র্যান্ডম লোক, তারা বাঁচার চেষ্টা করছে ভেতরে যে শয়তান আছে, কিংবা যারা আছে, যে ক্রিচার গুলো আছে তাদের থেকে। অসাধারণ ছিল। তো আমি লুই বুনুয়েল, আলমোদোভার এসব বলে আপনাদের বোর করবো না, কারণ এইটা হেভি ছবি, মানে দেখে না থাকলে এখনো দেখতে পারেন, একদম ডেট করেন, বিশেষ করে রেক 1 আর 2। পরের গুলো একটু টায়ার্ড অবভিয়াসলি, কারণ ফ্র্যাঞ্চাইজ যেভাবে হয় তখন হিট করে গেছে, এবার করতেই হবে, করলে টাকা পাবো, এই লেভেলে। যেমন আমাকে সবাই বলতো গান্ডু 2 করো, গান্ডু 3 করো, কিন্তু তারপরে একটা টায়ার্ড ব্যাপার চলে আসে ন্যারেটিভটাতে। হ্যাঁ, কত টানবেন সেটাকে? যাই হোক, এখন তো ওয়ার্ল্ড বিল্ডিং এর ব্যাপার, ফ্র্যাঞ্চাইজ এখন ওইভাবে ভাবা হয় না, সেটাও একটা ইন্টারেস্টিং জগৎ, সেই জগৎ নিয়েও কথা হবে পরে। কিন্তু ফিরে যাই ওয়ার্ল্ড কাপে, ফিরে যাই লামিন ইয়ামাল। আশা করছি এই নতুন স্প্যানিশ টিমটা আস্তে আস্তে করে
এগোতে থাকবে শীর্ষের দিকে। জার্মানি বেরিয়ে গেছে, সুতরাং একটা অশান্তি দূর হয়েছে। এবারে বাকি জিনিসগুলো কিভাবে ম্যানেজ করা যায়। এর মধ্যেই প্রচন্ড হার্ট ব্রেকও হয়েছে, আপনাদেরও হয়েছে জানি। আমরা কালো মানুষ, আমরা সারাক্ষণই, আর এটা হচ্ছে কি বলুন তো, ছোটবেলায় শিখিয়েছিল আমাদের যে কোনো ম্যাচ হলে আমি যদি না খেলি, আমার টিম নেই, ভারতবর্ষ তো খেলছে না ওয়ার্ল্ড কাপ, তো তাহলে দুটো ম্যাচ যখন হচ্ছে দুটো দেশের মধ্যে, আমি কাকে সাপোর্ট করব? তো অধিকাংশ কলকাতার মানুষ ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ফ্যান। আমি না একদম মন থেকে কারোরই ফ্যান হতে পারি। অবভিয়াসলি ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আমার তো এখন ফ্রান্সের টিমটাকেও বেশ ভালো লাগে, ঠিক আছে। ফ্রান্স দেশটাকে খুব একটা পছন্দ না আমার, কিন্তু ওটাও ভালো লাগে। আর এই মালগুলো তো সবাই ক্লাব ফুটবল খেলে, সব বন্ধু বান্ধব মানুষ, হ্যাঁ, ওদের ওই মোডটাতেও আমার ভালো লাগে। তো তাহলে আমি চুজ করবো কি করে? একটা ম্যাচ যখন চলছে, ওই 1.5 ঘন্টা কি 2 ঘন্টা, ঠিক সিনেমার মতো, আমি একটা সাসপেনশন অফ ডিসবিলিফ করব, যেখানে আমি যে দল হারবে সেই দলের পক্ষে, সেই দেশের মানুষ আমি, তখন আমি কোরিয়া কিংবা জাপানি হব। কি আর করা যাবে? দুঃখ লাগবে, হারলে যেমন দারুণ আনন্দ হতো, দুঃখটাও বেশ ভালো করেই লাগবে, বুঝলেন? মানে এরকম না যে ব্রাজিল জিতবে জিতবে জিতবে, আমি ব্রাজিলেরই সাপোর্টার, বাকি জিনিসগুলো সবকিছুই ব্রাজিল, যাতে ব্রাজিল জেতে, এরা যদি এর মধ্যে হেরে যায় তাহলে ব্রাজিল আবার এগিয়ে, এই ধরনের ক্যালকুলেশন তো লোকজনের। আমি খুব সোজা সাপটা মানুষ, অত কিছু ভাবতে পারি না। আমি একদম ভাবি যে হেরে যাবে সে যদি জিতে যায়, ঘানা যদি জিতে যায়, কঙ্গো যদি জিতে যায়, ভাবতে পারছেন কি ঘটনা এটা? হ্যাঁ, মানে এবং ঘানা খেলছে, কোত দিভর খেলছে, এইটুকুনি দেশ, আমরা এখনো খেলছি না কেন? এটাই প্রশ্ন আমাদের। এই প্রশ্ন আমাদের রোজ করে যেতে হবে, শুধু ওয়ার্ল্ড কাপের সময় নয়। যেমন ভালো আমরা ফুচকা বানাই, তেমন ভালো আমরা ফুটবল খেলবো, তেমনি ভালো আমরা ফিল্ম, বিশ্বের জগতে আমরা বাঙালিকে আলো করে দেখাবো। এই আশায় আজকে প্রোগ্রাম শেষ করলাম। আবার দেখা হচ্ছে, ফুটবল আর ফিল্ম নিয়ে ফিরে আসবো।